এখন আমরা দেখব অনুশীলনের নৈবেত্তিক প্রশ্নের উত্তর। ১ নম্বরটি দেখো, বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ কোনটি? ঋণ দান, আমানত গ্রহণ, অর্থ স্থানান্তর করা, বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা। সঠিক উত্তর হবে আমাদের খ নম্বর, আমানত গ্রহণ। ২, নিচের কোন মুদ্রা যে কোনো পরিমাণে লেনদেন করা যায়? ২ টাকার কয়েন, ২ টাকার কাগজি নোট, ৫ টাকার কয়েন, ৫ টাকার কাগজি মুদ্রা। এখানে সঠিক উত্তর হবে আমাদের ঘ নম্বর, ৫ টাকার কাগজি মুদ্রা। অনুচ্ছেদ পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও। আরিফ তার সঞ্চিত অর্থ একটি আর্থিক প্রতিষ্ঠানে জমা রাখে। বছর শেষে তার জমাকৃত অর্থ অতিরিক্ত অর্থসহ উত্তোলন করে। ৩ নম্বরটি দেখো, আরিফের লেনদেনকৃত আর্থিক প্রতিষ্ঠানটির নাম কোনটি? বাংলাদেশ ব্যাংক, সমবায় ব্যাংক, সোনালী ব্যাংক, গ্রামীণ ব্যাংক। এটির সঠিক উত্তর হবে সোনালী ব্যাংক। ৪ নম্বরটি দেখো এবার, দেশের অর্থনীতিতে উক্ত প্রতিষ্ঠানের অবদান হচ্ছে পুঁজি গঠন করা, মুদ্রার মান সংরক্ষণ করা, অর্থনৈতিক উন্নয়ন সাধন করা। এটি আমাদের সঠিক উত্তর হবে গ নম্বর ১ আর ৩। তারপরে দেখো সৃজনশীল প্রশ্ন। ১ নম্বর, রত্না একটি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত আছে। তার প্রতিষ্ঠান জনগণকে ঋণ দিতে পারে না, কিন্তু অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ঋণ পরিচালনার ক্ষেত্রে পরামর্শদাতা হিসেবে কাজ করে। অন্যদিকে তার বান্ধবী অন্য একটি আর্থিক ব্যাংকে কর্মরত আছে। এটি জনগণের সঞ্চিত অর্থ জমা রাখে এবং এর বিপরীতে অতিরিক্ত অর্থ প্রদান করে থাকে। তাহলে ক নম্বর প্রশ্নটি দেখো, বিনিময় প্রথা কি? খ, সঞ্চয়ের বাহক হিসেবে অর্থের কাজ বর্ণনা করো। গ, রত্নার প্রতিষ্ঠানের প্রকৃত ব্যাখ্যা করো। ঘ, রত্নার প্রতিষ্ঠানের সাথে তার বান্ধবীর প্রতিষ্ঠানের পার্থক্য বিশ্লেষণ করো। তাহলে চলো আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখি। ১ নম্বর প্রশ্নের উত্তরটি দেখো, ক, মানুষের এক দ্রব্যের পরিবর্তে সরাসরি অন্য দ্রব্য বিনিময় করে অভাব পূরণ করার ব্যবস্থাকেই বিনিময় প্রথা বলা হয়। খ, সরকার কর্তৃক প্রবর্তিত যে বস্তু মূল্যের পরিমাপক দেনা পাওনা মেটানোর উপায় হিসাবে সর্বত্র গ্রহণযোগ্য তাকে বলা হয় অর্থ। অধিকাংশ দ্রব্য সামগ্রী পচনশীল বলে এগুলোর মাধ্যমে সঞ্চয় করা সম্ভব নয়, কিন্তু অর্থ দ্বারা সবকিছু বিনিময় করা যায় বলে এরূপ দ্রব্য সামগ্রী ও সেবার মূল্য অর্থের মাধ্যমে সংরক্ষণ করা সম্ভব। তাই মানুষ তার আয় থেকে ভোগদ্রব্য ব্যয় বাদ দিয়ে উদ্বৃত্ত থাকে তা অর্থের মাধ্যমে সঞ্চয় করে থাকে। এই ছিল খ নম্বর প্রশ্নের উত্তর। গ নম্বর দেখো, রত্না যে প্রতিষ্ঠানে কর্মরত তা কেন্দ্রীয় ব্যাংক হিসেবে পরিচিত। কেন্দ্রীয় ব্যাংক হলো একটি দেশের শীর্ষতম আর্থিক প্রতিষ্ঠান, যা সরকারি মালিকানার অধীনে দেশের মুদ্রা বাজারে প্রাণকেন্দ্র রূপে কাজ করে। এটি একটি দেশের সকল ব্যাংকের নিয়ন্ত্রক, পরিচালক ও অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করে। এ ব্যাংকের নোট ও ধাতব মুদ্রা প্রচলন, ঋণ নিয়ন্ত্রণ, আন্তঃব্যাংকে দেনা পাওনা নিষ্পত্তি, অর্থের অভ্যন্তরীণ ও বহির্মূল্যের স্থিতিশীলতা রক্ষা এবং সরকারের আর্থিক উপদেষ্টা হিসাবেও কাজ করে। উদ্দীপকে রত্না একটি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত। প্রতিষ্ঠানটি জনগণকে ঋণ দিতে পারে না। এটি অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ঋণ পরিচালনার ক্ষেত্রে পরামর্শদাতা হিসেবে কাজ করে। প্রতিষ্ঠানটি অন্যান্য ব্যাংকের ঋণ তদারকি করে। অন্যান্য ব্যাংকগুলো তারল্য সমস্যার মুখোমুখি হলে এ ব্যাংক ঋণ হিসেবে অর্থ প্রদান করে। এসব বৈশিষ্ট্যের সাথে কেন্দ্রীয় ব্যাংকের মিল আছে। তাই বলা যায় রত্না যে আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত তা কেন্দ্রীয় ব্যাংক হিসেবে গ্রহণযোগ্য। এই ছিল গ নম্বর প্রশ্নের উত্তর। ঘ নম্বরটি দেখো, রত্না যে প্রতিষ্ঠানে কর্মরত তা কেন্দ্রীয় ব্যাংক, আর তার বান্ধবী যে প্রতিষ্ঠানে কর্মরত তা হলো বাণিজ্যিক ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক দেশে কাগজি নোট ও ধাতব মুদ্রা প্রচলনকারী একমাত্র আর্থিক প্রতিষ্ঠান, কিন্তু বাণিজ্যিক ব্যাংক কাগজি নোট ও ধাতব মুদ্রা বাদে বিনিময়ের অন্যান্য মাধ্যম তথা চেক, ব্যাংক ড্রাফট, পে অর্ডার ইত্যাদি প্রচলন করতে পারে। প্রতিটি দেশে একটি কেন্দ্রীয় ব্যাংক থাকলেও একটি দেশে অনেক বাণিজ্যিক ব্যাংক থাকতে পারে। উদ্দীপকে রত্নার কর্মরত প্রতিষ্ঠানটি জনগণকে ঋণ দিতে পারে না, কিন্তু এটি অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে ঋণ পরিচালনার ক্ষেত্রে পরামর্শদাতা হিসেবে কাজ করে, যা কেন্দ্রীয় ব্যাংককে নির্দেশ করে। অন্যদিকে তার বান্ধবী অন্য একটি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত। এটি জনগণের সঞ্চিত অর্থ জমা রাখে, যা বাণিজ্যিক ব্যাংককে নির্দেশ করে। জনসেবা ও দেশের সার্বিক কল্যাণ
সাধন করাই কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য। কিন্তু বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। কেন্দ্রীয় ব্যাংক ঋণ সৃষ্টি করতে না পারলেও বাণিজ্যিক ব্যাংক নিজেদের কাছে গচ্ছিত আমানতের বিপরীতে ঋণ সৃষ্টি করতে পারে। তাছাড়া কেন্দ্রীয় ব্যাংক জনগণের সাথে প্রত্যক্ষ লেনদেন করে না, কিন্তু বাণিজ্যিক ব্যাংক জনসাধারণের সাথে আর্থিক লেনদেনের জন্যই সৃষ্ট। বৈদেশিক লেনদেনের ভারসাম্য অন্যান্য কেন্দ্রীয় ব্যাংক বিনিময় হার নির্ধারণ ও নিয়ন্ত্রণ করলেও বাণিজ্যিক ব্যাংক এ ধরনের ভূমিকা রাখতে পারে না। এভাবে রত্নার প্রতিষ্ঠানের সাথে তার বান্ধবীর প্রতিষ্ঠানের পার্থক্য বিশ্লেষণ করা যায়। এই ছিল ঘ নম্বর প্রশ্নের উত্তর। 2 নম্বর সৃজনশীলটি দেখো এবার। হারুনের স্ত্রী একটি শাড়ির খুবই প্রয়োজন, কিন্তু তার কাছে একটি ছাগল ছাড়া কিছুই নেই। হারুন তার ছাগল নিয়ে তাঁতির কাছে গেলে তাঁতি একটি শাড়ির বদলে ছাগল দিতে চায়, কিন্তু হারুন একটি শাড়ির বদলে ছাগলটি দিতে রাজি হয়নি। ফলে এ ব্যবস্থায় নানা সমস্যা দেখা দেয়। পরে সবার কাছে গ্রহণযোগ্য একটি দ্রব্য আবিষ্কৃত হওয়ায় এ সুবিধা দূর হয়। ক নম্বর প্রশ্ন দেখো, বিহিত অর্থ কাকে বলে? খ, নিকাশ ঘর বলতে কি বোঝায়? গ, হারুন তাঁতির কাছে গিয়ে শাড়ি কিনতে না পারার কারণ কি ব্যাখ্যা করো? ঘ, তার কাছে গ্রহণযোগ্য দ্রব্যটির ভূমিকা বিশ্লেষণ করো। তাহলে চলো আমরা 2 নম্বর সৃজনশীল প্রশ্ন দেখি। 2 নম্বর সৃজনশীলের ক নম্বর উত্তরে দেখো, যে অর্থ সরকারি আইন দ্বারা প্রচলিত হয় তাকে বলা হয় বিহিত অর্থ। খ নম্বর, নিকাশ ঘর হলো এমন একটি স্থান বা প্রতিষ্ঠান যেখানে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক বিভিন্ন ব্যাংকের দেনা পাওনা নিষ্পত্তি করা হয়। বাণিজ্যিক ব্যাংক সহ বিভিন্ন চেক, ড্রাফট, হুন্ডি প্রভৃতি ভাঙানোর মাধ্যমে একে অন্যের কাছে পাওনাদার বা দেনাদার হয়। তখন কেন্দ্রীয় ব্যাংক এই লেনদেনের নিকাশ ঘর হিসাবে পারস্পরিক দেনা পাওনার হিসাবে পরিশোধ করে থাকে। এ ছিল খ নম্বর প্রশ্নের উত্তর। এবার গ নম্বরটি দেখো, হারুন তাঁতির কাছে গিয়ে শাড়ি কিনতে না পারার কারণ হলো বিনিময় প্রথা দ্রব্য বিভাজনজনিত সমস্যা। মানুষ প্রাচীনকালে এক দ্রব্যের পরিবর্তে অন্য দ্রব্যের বিনিময়ে অভাব পূরণ করত। সাধারণ দ্রব্য বিনিময়ে এই প্রক্রিয়াটি বিনিময় প্রথা বলা হতো। অর্থের আবির্ভাবের পূর্বে মানুষ দ্রব্য বিনিময় করত। বিনিময় প্রথা যেসব অসুবিধা দেখা দিত তার মধ্যে অভাবের অমিল অন্যতম। তাছাড়া দ্রব্য বিনিময় প্রথা দ্রব্যের অবিভাজ্যতা, সাধারণ মূল্যায়নের অভাব ইত্যাদি জটিলতাও দেখা দেয়। এসব অসুবিধার ফলে ধীরে ধীরে দ্রব্য বিনিময় প্রথার বদলে অর্থের আবির্ভাব ঘটে। উদ্দীপকে হারুন তাঁতির কাছে গিয়ে শাড়ি কিনতে না পারার কারণ হলো হারুন ও তাঁতির মধ্যে অভাবের অসামঞ্জস্যতা। প্রকৃতপক্ষে এটি হলো বিনিময় প্রথার সবচেয়ে বড় অসুবিধা। তাঁতি শাড়ির বদলে ছাগল নিতে চাইলেও হারুন তার একটি ছাগলের বদলে আরও শাড়ি চায়, যা তাঁতির কাছে নেই। এক্ষেত্রে হারুনকে এমন এক লোক খুঁজে বের করতে হবে যা তার অভাব পূরণ করতে পারে। তাই উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, অভাবের অমিল অসুবিধাটি দ্রব্য বিনিময়ের ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছে। এই ছিল গ নম্বর প্রশ্নের উত্তর। খ নম্বরটি দেখো, বিনিময়ের ক্ষেত্রে সকলের নিকট গ্রহণযোগ্য দ্রব্যটি হলো অর্থ। সরকার কর্তৃক প্রবর্তিত যে বস্তু মূল্যের পরিমাপক দেনা পাওনা মেটানোর উপায় হিসাবে সর্বত্র গ্রহণযোগ্য, সঞ্চয়ের বাহন ও ঋণের ভিত্তি হিসাবে স্বীকৃত, তাই অর্থ। বিনিময় প্রথায় লেনদেন করতে গিয়ে মানুষকে নানা অসুবিধায় পড়তে হতো। এসব অসুবিধা দূর করতে অর্থের আবির্ভাব ঘটে। অর্থ বিনিময়ের মাধ্যমে দ্রব্য ও সেবার মূল্যের পরিমাপক এবং সঞ্চয়ের বাহক হিসেবে কাজ করে। উদ্দীপকে হারুন তার স্ত্রীর জন্য শাড়ি কিনতে চায় একটি ছাগলের বিনিময়ে, কিন্তু সে শাড়ির জন্য একটি ছাগলের বিনিময় লাভজনক মনে করেনি। এখানে লক্ষ্য করার বিষয় হলো, যদি অর্থের প্রচলন থাকতো তবে সে প্রথমে ছাগলটিকে বিক্রি করে তারপর শাড়ি কিনতে পারত। তাই সবার কাছে গ্রহণযোগ্য দ্রব্য বলতে অর্থকে বোঝানো হয়েছে। বিনিময়ের সর্বোৎকৃষ্ট মাধ্যম হিসাবে অর্থ বিনিময় প্রথাকে বাধাহীন ও কার্যকর করেছে। ফলে অর্থনৈতিক কর্মকাণ্ডের গতিশীলতা ও পরিধির পূর্বের চেয়ে বহুগুণে বেড়েছে। দ্রব্যের লেনদেনের অর্থকে বিনিময়ের সাধারণ মাধ্যম হিসেবে গ্রহণ করার ফলে এসব দ্রব্য সামগ্রী ও সেবার মূল্য পরিমাপ করাও সহজ হয়েছে। তাছাড়া সঞ্চয়ের বাহক হিসেবে অর্থ ব্যবহৃত হয় বলে সহজে ও নিরাপদে সঞ্চয় করা যায়। এই সঞ্চয় থেকে দেশের মূলধন গঠিত হয়, যা অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করে। এছাড়া মূল্য স্থানান্তর, ঋণ ব্যবস্থা, তারল্যের মান, সামাজিক মান মর্যাদা নির্ধারণ, অর্থনৈতিক বিভিন্ন খাতে সম্পদ বরাদ্দ, সরকারি আয় ব্যয় পরিচালনা ইত্যাদি ক্ষেত্রেও অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ছিল ঘ নম্বর প্রশ্নের উত্তর।
এই ছিল সপ্তম অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের উত্তর।